নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি ধারাবাহিকভাবে পড়ছিলাম লরা ইঙ্গলস ওয়াইল্ডারের লিটল হাউস সিরিজের গল্পগুলি। অন্য গল্পগুলি দেওয়া হয়ে গেছে। আজ পড়ব পঞ্চম বইটি, যার নাম বাই দ্য সোর্স অফ সিলভার লেক। এই গল্পটিকে আমি দুটি ভাগে ভাগ করেছি। আজকে পড়ব প্রথম পর্ব। আসুন তবে শুরু করি আজকের গল্প। এক সকালে থালা ধুচ্ছে লরা। দরজার কাছে রোদে শোয়া জ্যাক চাপা গর্জন ছেড়ে জানান দিল কেউ আসছে। চোখ তুলে লরা দেখল পাম ক্রিকের অগভীর পানি পেরিয়ে এদিকে আসছে একটা বাগি। মা, এক মহিলা আসছেন, বলল লরা। দীর্ঘ নিঃশ্বাস ফেলল মা। ঘর দৌড়ে যা অবস্থা হয়ে রয়েছে তাতে কোনো মেহমানকে বসানো যায় না। অসুখে অসম্ভব দুর্বল হয়ে পড়েছেন মা। আর খাটতে খাটতে লরা পৌঁছে গেছে ক্লান্তির শেষ সীমানায়। তাছাড়া গোটা পরিবারের ওপর নেমে এসেছে ভয়ানক বিষাদের এক ছায়া। তাই ওরা লজ্জার চেয়ে একটা বেপরোয়া ভাবই অনুভব করলো বেশি। মেরি, ক্যারি, ছোট্ট গ্রেস আর মা আক্রান্ত হয়েছিল খুব খারাপ ধরনের হাম জ্বরে। ওদিকে মিস্টার নেলসনরাও ভুগছিলেন এই একই অসুখে। তাই কারোর সাহায্য পায়নি ওরা। লরা আর বাবাকে সামলাতে হয়েছিল সবটা। রোজ এসেছে ডাক্তার, তার বিল যে কি করে শোধ দেবে তা জানে না বাবা। সবচেয়ে খারাপ ব্যাপার, অসুখটা মেরির দু চোখ অন্ধ করে দিয়ে গেছে। কোনো মতে লেপ জড়িয়ে মায়ের রকিং চেয়ারে উঠে বসতে পারে ও আজকাল। সপ্তাহের পর সপ্তাহ ধরে একটু একটু করে কমে এসেছে ওর চোখের দৃষ্টি। একটু দীর্ঘ সময় ধৈর্য আর সাহসের সঙ্গে দুর্ভাগ্যের মোকাবিলা করেছে মেরি। একটু কাঁদেনি, অভিযোগও করেনি। এখন উজ্জ্বল আলো দেখতে পায় না ও আর। ওর সুন্দর সোনালি চুল আর নেই। জ্বরের পরপরই মাথা কামিয়ে দিয়েছিল বাবা। এখন দেখতে ছেলেদের মতন লাগে। ওর নীল চোখ যেমন ছিল ঠিক তেমনই সুন্দর আছে, কিন্তু দৃষ্টি নেই তাতে একটু। এই সকালে কে হতে পারে? ঘাড় বাঁকিয়ে বাগির শব্দ শোনার চেষ্টা করছে মেরি। অদ্ভুত এক মহিলা, বলল লরা। একা বাদামি রঙের সানবোটের পরে বসে আছে বাগিতে। একটা বে টেনে আনছে বাগিটা। বাবা বলে দিয়েছেন সবকিছু ও যেমন এমন ভাবেই বর্ণনা করবে যাতে মেরির মনে হয় ও নিজেই দেখতে পাচ্ছে পরিষ্কার। ডিনারে কি খাওয়াবে ভেবেছো কিছু? জিজ্ঞাসা করলো মা। অর্থাৎ মহিলা যদি দুপুর পর্যন্ত থাকে তাহলে কি ব্যবস্থা, জানতে চাইছে মা। রুটি, চিটাগুড় আর আলু এই আছে। সবে শীত গেছে, সবজি বাগানে কিছু হতে দেরি আছে এখনো। গরুটার দুধ শুকিয়ে গেছে আর মুরগিগুলো ডিম দেবে সেই গ্রীষ্মকালে। ফাঁদে এমন এক আধটা মাছ যাও বা পড়ে, কোনোদিন তাও পড়ে না। এই অঞ্চল থেকে মন উঠে গেছে বাবার। পশ্চিমে সরে যেতে চায় বাবা। গত 2 বছর ধরে পটাচ্ছে মাকে, কিন্তু মাই স্থানীয় আস্তানাটা ছেড়ে নড়তেই চায় না। তাছাড়া টাকা কোথায়? কোথায় যেতে হলেও তো টাকা লাগে। ঘাসফড়িং বিদায় হওয়ার পর 2টো গমের ফসল তুলেছে বাবা, কিন্তু কোনোবারই তেমন ভালো ফল হয়নি। অনেক কষ্টে ঋণ মুক্ত হয়েছিল কেবল। এমনি সময় অসুখ বিসুখ আসায় আবার তলিয়ে গেছে বাবা ঋণে। তুমি ভেবো না মা, আমরা যা খাবো তাই খাবে মেহমান। বাড়ির কাছে এসে দাঁড়িয়েছে বাগি। মহিলা তেমনি বসে দরজার গড়ায় দাঁড়ানো মা আর লরার দিকে চেয়ে আছে। সুন্দর দেখতে মহিলা, চমৎকার লাগছে বাদামি রঙের ছাপা কাপড় আর সানবোনেটে। নিজের খালি পা, বাসি জামা আর না আঁচড়ানো চুলের কথা ভেবে লজ্জাই লাগলো লরার। দুর্বল কণ্ঠে মা বলল, আরে ডোসিয়ানা। আমি ভেবেছিলাম চিনতে পারো কিনা বলে হাসলো মহিলা।
তোমরা উইসকনসিন ছেড়ে আসার পর কত পানি তো গড়িয়ে গেল ব্রিজের তলা দিয়ে। বিগুডসে দাদুর বাড়িতে এক নাচের আসরে দেখেছে লরা এই ডোসিয়া আন্টিকে। বিয়ে করেছে একজন বিপত্নিক ঠিকাদারকে। আগের ঘরে দুটো বাচ্চা আছে ভদ্রলোকের। পশ্চিমে নতুন রেল রোড বসানোর কাজ নিয়েছেন তিনি। আন্টি একা বাগি চালিয়ে উইসকনসিন থেকে চলে এসেছেন ডকোটা টেরিটরির রেল রোড ক্যাম্পে। বাবা তার সঙ্গে যাবে কিনা জানার জন্য এসেছে এখানে। তার স্বামী আঙ্কেল হাইয়ের একজন ভালো লোক দরকার। চাকরিটা একাধারে স্টোর কিপার, বুক কিপার ও টাইম কিপারের। বাবা ইচ্ছে করলে চাকরিটা নিতে পারে। বেতন মাসে $50। কথাটা শুনেই বাবার চোয়ালের পেশি থেকে একটা শক্ত আড়ষ্ট ভাব দূর হয়ে গেল। নিষ্প্রভ নীল চোখে ফিরে এলো আলোর ঝিলিক। শান্ত গলায় বলল, মনে হচ্ছে ভালো বেতনে চাকরি করতে করতে নিজের জন্য হোমস্টেড খোঁজার সুবর্ণ সুযোগ এসে গেল ক্যারোলিন। পশ্চিমে যেতে চায় না মা। রান্নাঘরের দিকে তাকালো, ক্যারিকে দেখলো, লরাকে দেখলো, গ্রেসকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর বলল, আমি ঠিক বুঝতে পারছি না চার্লস। $50 বেতন শুনে মনে হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। কিন্তু আমরা এখানেই স্থায়ীভাবে বাস করব বলে বাড়ি করেছি, ক্ষেত খামার করেছি। কিন্তু যুক্তি করে মানবে ক্যারোলিন, অনুনয়ের সুরে বলল বাবা। ভেবে দেখো, ওখানে আমরা শুধু বাস করলেই 160 একর জমির মালিক হতে পারি। কিনতে হবে না। সে জমি এই জমি থেকে কোনো দিক দিয়ে খারাপ তো নয়, বরং ভালো। ধরে নাও আমাদেরকে ইন্ডিয়ান টেরিটরি থেকে ভাগিয়ে এখন তার ক্ষতিপূরণ দিচ্ছে সরকার। আমার মনে হয় এই সুযোগ নেওয়া উচিত। শিকার পাওয়া যাবে পশ্চিমে, মাংসের অভাব হবে না কোনোদিন। কিন্তু আমরা এখন যাই কি করে, বলল মা। মেরির তো এখন নড়াচড়া করার ক্ষমতাই নেই। ঠিক বলেছ, বলল বাবা। আন্ট ডোসিয়ার দিকে ফিরল। কথাটা ঠিক। চাকরিটায় যদি পরে যোগ দিই? না চার্লস, মাথা নাড়ল আন্ট ডোসিয়া। এক্ষুনি ওর লোকের দরকার। অপেক্ষার উপায় নেই। তোমার হয় নিতে হবে, নয়তো ছেড়ে দিতে হবে। মাসে $50, ক্যারোলিন, বলল বাবা। সেই সঙ্গে বিনা পয়সায় 160 একর জমি। অনেকক্ষণ চুপ করে থেকে নরম গলায় বলল মা, তুমি যা ভালো বোঝো তাই আমি মেনে নেব চার্লস। কাজটা নিচ্ছি আমি। ডোসিয়া উঠে দাঁড়িয়ে টুপি চাপালো বাবা। যাই, নেলসনের সঙ্গে কথা বলে দেখি। সব শুনে এতই উত্তেজিত হয়ে উঠল লরা যে ঘরের অভ্যস্ত কাজগুলো ঠিক মতন করে উঠতে পারছে না। আজ ডোসিয়া এগিয়ে এসে সাহায্য করলো। সেই সঙ্গে শোনালো উইসকনসিনের সব খবর। আন্ট রুবি বিয়ে করেছেন, 2 ছেলে, একটা সুন্দর মেয়ে হয়েছে তার। আঙ্কেল জর্জ কাঠের ব্যবসায় গেছে, গাছ কেটে চালান দেয় মিসিসিপি নদীতে ভাসিয়ে। আঙ্কেল হেনরির ছেলেমেয়েরাও সবাই ভালো আছে। চার্লির ভবিষ্যৎ সম্পর্কে যেরকম হতাশ হয়ে পড়েছিল স্বভাব, সেই তুলনায় অনেক ভালো করেছে সে। দাদা দাদি সেই পুরনো লগ হাউসে আছে এখনো। ইচ্ছে করলেই এখন তক্তা দিয়ে বাড়ি তৈরি করতে পারে। কিন্তু দাদার ধারণা তক্তার বাড়ি থেকে গাছের গুঁড়ির বাড়ি অনেক বেশি মজবুত। এমনকি ব্ল্যাক সুজানের খবরও পাওয়া গেল আন্ট ডোসিয়ার কাছে। ওরা যখন বিগুডস ছেড়ে চলে আসে তখন ওই বাড়িতেই থেকে গেছিল ব্ল্যাক সুজান। এখনো আছে ওখানেই। বাড়িটা হাত বদল হয়েছে বার কয়েক। এখন ওটা একটা শস্যের গুদাম। কিন্তু ওখান থেকে কিছুতেই তাড়ানো যায়নি সুজানকে। ওর ধারণা বাড়িটা ওর সম্পত্তি। লোকজন আসবে যাবে, কিন্তু ও যাবে কেন নিজের বাড়ি ছেড়ে? গুদামের ইঁদুর মেরে খেয়ে খেয়ে দিব্যি মোটা সোটা হয়েছে আমাদের ব্ল্যাক সুজান। এই অঞ্চলের প্রায় প্রত্যেকটা বাড়িতেই ওর একটা করে বাচ্চা আছে। ওর মতোই বড় কান আর লম্বা লেজ, ইঁদুরে জম ও। ডিনারের আগেই ঘর বাড়ি পরিষ্কার করে ফেললো লরা। বাবা ফিরলো বাইরে থেকে। খামারটা বেচে দিয়েছে। মিস্টার নেলসন $200 কিনে নিয়েছেন এটা। বাবা খুব খুশি। বলল, ধার দেনা সব শোধ করেই কিছু থেকে যাবে হাতে। ভালো হলো না ক্যারোলিন, বলো? ভালো হলেই তো ভালো চার্লস, বলল মা। কিন্তু কি করে? আগে শুনেই নাও না। সব ঠিক করে ফেলেছি আমি।
টক বক করে ফুটছে যেন বাবা। কাল সকালে রসিয়ার সঙ্গে চলে যাব আমি, তুমি আর মেয়েরা থাকবে এখানে। মেয়েরই যতদিন না ভালো হয়ে উঠে শরীরে বল পায়, এই ধরো মাস দুয়েক, দেন স্যার সব মালপত্র সহ তোমাদেরকে স্টেশনে পৌঁছে দিতে রাজি হয়েছে। তোমরা ট্রেনে চেপে আসবে এখানে। মা, লরা, ক্যারি সবাই হাঁ করে চেয়ে রইল বাবার মুখের দিকে। মেরি বলল, ট্রেনে চেপে? হ্যাঁ, সবচেয়ে সহজ হবে সেটাই। শান্ত গলায় মা বলল, ঠিক আছে চার্লস, লরা আর ক্যারি তো থাকলোই, ভালো মতোই চালিয়ে নেব আমরা। কাল সকাল সকাল রওনা হতে হলে অনেক কাজ সেরে রাখতে হবে আজই। ব্যস্ত হয়ে পড়ল বাবা ওয়াগনে মাল ভরার কাজে। আন্ট ডোসিয়া আর ক্যারি মালপত্র বাঁধা ছাদায় সাহায্য করছে বাবাকে। লরা এদিকে কাপড় ধুয়ে ইস্ত্রি করে দিচ্ছে, পথে খাওয়ার জন্য তৈরি করছে বিস্কুট। এত সব ব্যস্ততার মাঝখানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে জ্যাক, দেখছে সব। সবাই কাজে এত মগ্ন যে কেউ লক্ষ্যই করছে না ওকে। ওয়াগন আর বাড়ির মাঝামাঝি জায়গায় দাঁড়ানো দেখলো ওকে লরা। দৌড়ঝাঁপ নেই, মাথা কাত করে দুষ্টুমির হাসি নেই, লেজ নাড়া নেই। গেটে বাতে আক্রান্ত আড়ষ্ট চার পায়ে কোনো মতেই ও দাঁড়িয়ে আছে, কপাল কুচকানো, বিষাদে ভরা দুই চোখ। গুড ডগ জ্যাক, বলল লরা, কিন্তু লেজ নাড়ল না জ্যাক, শুধু বিষণ্ণ দৃষ্টিতে চেয়ে রইল ওর দিকে। দেখো বাবা, ও বাবা, বাবা দেখো জ্যাককে দেখো, বলল লরা। নিচু হয়ে জ্যাকের মাথায় হাত বুলিয়ে দিল। লোমগুলো পেকে সাদা হয়ে গেছে বেচারার। মাথাটা ওর গায়ে ঠেকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল শুধু। হঠাৎ ওর দুঃখের কারণটা বুঝে ফেলল লরা। এই বয়সে ওর পক্ষে ওয়াগনের পিছু পিছু ছুটে যাওয়াটা টেরিটরি পর্যন্ত কিছুতেই সম্ভব নয়। আবার যাত্রার জন্য তৈরি হচ্ছে ওয়াগন, বুঝতে পারছে জ্যাক, কিন্তু ভাবনায় পড়েছে। জরা আর ক্লান্তিতে অবসন্ন শরীর নিয়ে ও কি করে আর যাবে। বাবা, চেঁচিয়ে উঠল লরা, জ্যাক তো এত দূরে দৌড়তে পারবে না, ওকে ফেলে নিশ্চয়ই চলে যাব না আমরা। প্রশ্নই ওঠে না, জবাব দিল বাবা, ওর কথা ভুলেই তো গেছিলাম। চানার বস্তাটা সরিয়ে ওর জন্য জায়গা করতে হবে, ওয়াগনে চড়িয়ে নিয়ে যাব ওকে আমরা। কিরে জ্যাক, ওয়াগনে চড়বি? ভদ্রতার খাতিরে সামান্য একটু লেজ নাড়ল জ্যাক, তারপর চোখ ফিরালো অন্যদিকে। না, যেতে চায় না ও, ওয়াগনে চড়েও না। সমস্ত উৎসাহ যেন নিভে গেছে ওর। নিচু হয়ে ওকে জড়িয়ে ধরল লরা, ছোটবেলায় ঠিক যেমন করে ধরতো। জ্যাক, জ্যাক, পশ্চিমে পশ্চিমে যাচ্ছি আমরা, তুমি যাবে না? লরার মনে পড়েছে বাবাকে ওয়াগনে মালপত্র তুলতে দেখলে আগ্রহে, উত্তেজনায়, আনন্দে কিরকম লাফালাফি ছুটোছুটি করতো জ্যাক। তারপর রওনা হলেই ঢুকে পড়তো ওয়াগনের নিচে। কত হাজার মাইল যে ও ছুটেছে ওদের পিছু পিছু, পাহারা দিয়ে রেখেছে ওদের মালপত্র, ঘোড়া, অভয় দিয়েছে লরাকে, আমি আছি, তোমার কোনো ক্ষতি করতে পারবে না নেকড়ে বাঘগুলো। কত বড় দায়িত্ব নিয়ে বিশ্বসত্তার সঙ্গে কর্তব্য পালন করে গেছে জ্যাক সারাটা জীবন। ভাবতে গিয়ে বুকের ভেতরটা কাঁপুনি অনুভব করলো লরা। এখন শুধু ওর গায়ে হেলান দিয়ে ওর হাতের তালুতে নাক ঘষে অনুরোধ করতে পারে একটু আদরের জন্য। হাত বুলিয়ে দিল লরা ওর মাথায়, কানের পেছনে। স্পষ্টই অনুভব করতে পারলো প্রাণ শক্তি অতি সামান্যই অবশিষ্ট রয়েছে এখন ওর মধ্যে। সবাই যখন প্রাণঘাতী ওই স্কারলেট জ্বরে পড়ল, তখন থেকেই জ্যাকের প্রতি যত্নে ঢিলা পড়েছে লরার। এখন বড় খারাপ লাগছে ওর সেই জন্য। লরাকে সারাক্ষণ অত ব্যস্ত দেখে না জানি কত একাকী বোধ করেছে জ্যাক বেচারি। অনেক কাজ পড়ে রয়েছে বলে বেশিক্ষণ জ্যাকের সঙ্গ দেওয়া সম্ভব হলো না লরার পক্ষে। তবে যখনই সুযোগ হলো তখনই গুড ডগ জ্যাক বলে ওকে একটু আদর করে দিল। রাতে বিশেষ যত্ন করে খাওয়ালো ওকে। তারপর ওর বিছানাটা ঝেড়ে সমান করে বিছিয়ে দিল। ওর চিরকালের অভ্যেস মতো আজও তিনটে পাক খেয়ে আড়ষ্ট ভঙ্গিতে শুয়ে পড়ল জ্যাক ওর বিছানায়।
শোয়ার আগেই জিভের ডগা দিয়ে আলতো করে ওর হাতটা একটু চেটে দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো। তারপর সামনের দু পায়ের উপর নাক রেখে চোখ বুঝলো। সকালে মই বেয়ে নেমে এলো লরা। দেখলো গরু ঘোড়াকে খাওয়াতে চলেছে বাবা। কি যেন বলল বাবা জ্যাককে, কিন্তু নড়লো না ও। কম্বলের ওপর আড়ষ্ট ভঙ্গিতে মরে পড়ে আছে জ্যাক। কেঁদো না লরা, জ্যাককে কবর দিয়ে ফেরার সময় বলল বাবা। শিকারের দেশ, আনন্দের দেশে গেছে ও। বাবা যখন চলে গেল, পাশে দাঁড়িয়ে লরাকে অভয় দেওয়ার কেউ নেই তখন। কোনোদিন ওর ওই হাতের তালুতে নাক ঘষে আদর চাইবে না আর কেউ। লরা বুঝতে পারলো ও আর ছোট নেই এখন। 13 বছর বয়স, নিজের দেখাশোনা এবার ওকে নিজেকেই করতে হবে। একদিন মালপত্র নিয়ে ওরা চেপে বসলো রেলগাড়িতে। নানা রকম লোকজন দেখতে দেখতে চললো ওরা। হঠাৎ ক্যারি জিজ্ঞাসা করলো, আচ্ছা মা, বাবা আমাদের নিতে সত্যিই আসবে তো? নিশ্চয়ই আসবে, সারাদিন ওয়াগন চালিয়ে আসবে ক্যাম্প থেকে। আমরা ট্রেসিতে অপেক্ষা করব বাবার জন্য। বাচ্চা একটা ছেলে লজেন্স, চকলেট আর চুইংগাম ফেরি করছে। ক্যারির চোখ দুটো চোখ চোখ করে উঠায়। মা এক প্যাকেট কিনে ওর হাতে দিল। মা ছোট্ট করে একটা টুকরো মুখে দিল। বাকিগুলো নিয়ে মেরি আর লরার মাঝখানে ফিরে এলো ক্যারি। প্রত্যেকের ভাগে দুটো করে পড়লো লজেন্স। ওরা ঠিক করলো এখন একটা করে খাবে, বাকিটা কাল। কিন্তু একটা শেষ করেই দ্বিতীয়টা মুখে পড়লো লরা। 8 মিনিট পর একই কাজ করলো ক্যারি, তারপর মেরিও। ট্রেন থেমে দাঁড়ালো, মালপত্র সহ নেমে পড়লো ওরা। ব্রেকম্যানের সাহায্য নিয়ে হোটেলে গিয়ে উঠলো। ডাইনিং রুমে গিয়ে খেয়ে নিল এক গাদা লোকের সঙ্গে বসে। সবাই অবশ্য অত্যন্ত ব্যবহার ভালো করলো ওদের সঙ্গে। খাওয়া হলে হোটেলের পার্লারে গিয়ে বসলো ওরা। শুরু হলো অপেক্ষার পালা। সোফায় বসে আছে ওরা, ঢুলুনি এসে যাচ্ছে। গ্রেস আর ক্যারি ঘুমিয়ে নিল কিছুক্ষণ, মাও ঝিমালো কিছুক্ষণ। লরা জানলা দিয়ে চেয়ে রয়েছে বাইরে। শেষ বিকেলে বহু দূরে একটা ওয়াগন দেখা গেল। প্রেরির মাঝখান দিয়ে ধুলো উড়িয়ে আসছে এদিকে। অল্পক্ষণের মধ্যেই কাছে এসে গেল ওটা। বাবা বসে আছে ওতে, লাগাম হাতে নিয়ে। জায়গাটা হোটেল, তাই ছুটে বেরিয়ে হইচই করা গেল না। যেমন ছিল তেমনই বসে রইল ওরা। একটু পরেই বাবার গমগমে গলা ভেসে এলো, এই যে মেয়েরা, কেমন আছো তোমরা? পরদিন সকাল সকাল রওনা হয়ে গেল ওরা পশ্চিমের পথে। বাবা বলল, আঙ্কেল হাই প্রাথমিক চুক্তি অনুযায়ী শেষ করেছেন সব কাজ। এখন নতুন কন্ট্রাক্ট নিয়ে আরো পশ্চিমে সরে যাচ্ছে ক্যাম্প সাইট। লোকজন বেশিরভাগই রওনা হয়ে গেছে। শুধু আঙ্কেল হাই এর পরিবার আর 2-1 জন গাড়োয়ান আছে। শেষ কুটিরগুলো ভেঙে নিয়ে চলে যাবে সবাই শীঘ্রই। আমরাও কি যাচ্ছি আরো পশ্চিমে? জিজ্ঞাসা করলো মা। হ্যাঁ, হোমস্টে পেলে না খুঁজে? না, খোঁজার সময় পেলাম কোথায়, তবে এবার আরো পশ্চিমে গিয়ে খুঁজবো। দুপুরে গাড়ি থামিয়ে একটা ছোট্ট খালের ধারে ছায়ায় বসে ডিনার সেরে নিল ওরা, মাখন রুটি আর সেদ্ধ ডিম দিয়ে। ঘোড়া দুটো দানা খাওয়া হয়ে গেলে খাল থেকে পানি খাইয়ে নিয়ে আবার রওনা দিল বাবা। সূর্য ডুবে গেল এক সময়, তারপর আঁধার হয়ে গেল চারিদিক। উজ্জ্বল তারা ফুটলো আকাশে, কিন্তু পথ আর শেষ হয় না। একই গতিতে সামনে এগিয়ে চলেছে ওয়াগন। বাতাস বেশ ঠান্ডা, গায়ে হুল ফুটোতে চায়। অনেকক্ষণ পর বাবা বলল, ওই যে কুঠিরের আলো দেখা যায়, ওই যে। ধীরে ধীরে বড় হলো আলোটা, তারপর জানলার আকৃতি নিল। তারপর একসময় বাবা বলল, ওয়াও! আর এক কদম সামনে না বেড়ে থেমে পড়লো ঘোড়া দুটো। ঘন্টাগুলো টুং টুং আওয়াজ তুলে চুপ হয়ে গেল। আলো হাতে দরজা দিয়ে বেরিয়ে এলো আন্ট ডোসিয়া। হাঁক ছাড়লো, সোজা ভেতরে চলে এসো ক্যারোলিন, চলে এসো মেয়েরা, ঘোড়া সামনে রেখে জলদি এসো, চার্লস সাপার তৈরি। মার পিছু নিয়ে আড়ষ্ট ভঙ্গিতে ঘুরে গিয়ে ঢুকলো মেরি।
লরা আর ক্যারি। আন্ট ডোসিয়া নিজের 2 ছেলে মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিল। জিন বড়জোর 11 বছরের হবে, তবে লেনা লরার চেয়ে বছর খানেকের বড়। কালো চোখ, কুচকুচে কালো কোকড়ানো চুল, মুখটা হাসি হাসি, এক নজরে মনে ধরে গেল লরার। ঘোড়ায় চড়তে কেমন লাগে তোমার? এই প্রশ্ন দিয়ে শুরু করলো লেনা। তারপর ছুটলো তুবড়ি। 2টো কালো ঘোড়া আছে আমাদের, জানো? আমি ঘোড়ায় চড়তে পারি, আবার গাড়িতেও জুড়ে চালাতে পারি। জিন পারে না, ও ছোট তো, বাবা ওকে বাড়ি চালাতে দেয় না। কাল সকালে আমি বাগি নিয়ে যাচ্ছি কাপড় ধোলাই করে আনতে। ইচ্ছে করলে কিন্তু তুমি আমার সঙ্গে যেতে পারো, যাবে? যাবো, বলল লরা, যদি মা যেতে দেয়। ঘুমে ঢুলুঢুলু হয়ে গেছে লরার চোখ। টেবিলে বসে মনে হচ্ছে খাওয়া দাওয়া চুলোয় যাক, এখন শুতে পারলে বাঁচে। আঙ্কেল হাই মোটা সোটা হাসি খুশি সহজ সরল মানুষ। এই মুহূর্তে বকা খাচ্ছে আন্ট ডোসিয়ার কাছে, কারণ গোটা গ্রীষ্মকাল প্রাণান্ত পরিশ্রমের পরও একটা পয়সাও ঘরে আনতে পারেননি বেচারা। এত পরিশ্রম, নিজের ঘোড়াগুলোকে পর্যন্ত কোম্পানির কাজে লাগানো হয়েছে, নিজে হাড় কিপ্টের মতন টিপে টিপে খরচ করা। এত কিছুর পরেও এখন হিসেব করে কোম্পানি বলছে আমাদের কাছে ওরাও নাকি টাকা পায়। এত খাটাখাটনির পরেও আমাদের কিছু প্রাপ্য হয়নি, ওরাই পায়। জ্বলন্ত দৃষ্টিতে সবার দিকে চাইলো আন্ট। এরপরেও এই কোম্পানির সঙ্গে কেউ চুক্তি করে? আমি বলি ঝাড়ু মারো চুক্তির মুখে, কিন্তু না, কে শোনে কার কথা? তিনি সই করে দিয়ে এসেছেন, আরো 1 টার্ম কাজ করবেন। হ্যাঁ, আঙ্কেল হাই তাকে শান্ত করার চেষ্টা করছে, লরা জেগে থাকার চেষ্টা করছে। সব মুখ কেমন যেন এলোমেলো হয়ে গেল, কথাবার্তার শব্দ দূরে সরে গেল। পর মুহূর্তেই ঝাঁকি খেয়ে সোজা হয়ে উঠল লরা। খাওয়া দাওয়া শেষ হলে ধোয়া মোছার কাজে সাহায্য করতে গেল লরা। আন্ট ডোসিয়া হাঁকিয়ে দিল ওকে, আর লেনাকে বলল সোজা গিয়ে শুয়ে পড়তে। বিছানার অভাব, তাই লেনা, লরা আর জিনকে বাইরে ঘুমোতে হবে। জিন ঘুমাবে পুরুষদের ব্যাংক হাউসে। লরা হাত ধরে টানলো লেনা, চলে এসো লরা, আমরা ঘুমাবো অফিস তাঁবুতে। কুটির থেকে বেশ কিছুটা দূরে তাঁবু। ঘাসের উপর কম্বল বিছিয়ে শুয়ে পড়ল ওরা। মুহূর্তে গভীর ঘুমে তলিয়ে গেল লরা। সারাটা দিন ওয়াগনের ঝাঁকুনিতে ক্লান্তির শেষ সীমায় পৌঁছে গেছে বেচারি। হঠাৎ মাঝ রাতে বিকট একটা শব্দে ভয় পেয়ে জেগেও গেল লরা। বাইরের অন্ধকার থেকে আবার ভেসে এলো কলিজা কাঁপানো আওয়াজটা, তীক্ষ্ণ বুনো মরণ চিৎকার। নেকড়ে না, ইন্ডিয়ানো না, মনে হচ্ছে কবর থেকে উঠে আসা পিশাচের আর্তনাদ। ভয়ে জান উড়ে গেল লরার। কাকে ভয়ে দেখাতে এসেছ? হ্যাঁ, চেঁচিয়ে ধমক দিল লেনা। আমাদেরকে শহরের মেয়ে পাওনি যে ভয়ে আমরা মরে যাব? জঙ্গলেই বড় হয়েছি আমরা, যাও ভাগো এখান থেকে। চাপা কণ্ঠে লরাকে বলল, জিন বদমাইশিটা করছে, চুপ করো। আবার চেঁচিয়ে উঠল জিন। লেনা বলল, গেলি এখান থেকে, নাহলে এই আসলাম, ধাওয়া করে ধরে চুল ছিঁড়বো বলে দিলাম। এইবার ভয় পেল পিশাচ। আচ্ছা ঠিক আছে, গেলাম বলে সরে গেল তাঁবুর ধার থেকে। ঘুমিয়ে পড়ল লরা আবার। লেনার সঙ্গে কাটানো কয়েকটা দিনের কথা জিবেও নেও ভুলবে না লরা। সকালে উঠে কম্বলটা ভাঁজ করতেই বিছানো গোছানো শেষ, জামা কাপড় তো সব পরাই আছে। হাসতে হাসতে বেরিয়ে এলো ওরা তাঁবু থেকে। জলদি চলো লরা, তাগাদা দিল লেনা। নাস্তাটা খেয়েই বেরিয়ে পড়বো বাগি নিয়ে কাপড় ধোলাই করাতে। প্যানকেক ভাজছে আন্ট ডোসিয়া, বাকি সবাই বসে পড়েছে টেবিলে। ওদের দুজনকে দেখে তারা লাগালো, আন্টি জলদি হাত মুখ ধুয়ে চুল আঁচড়ে এসো, আলসে বুড়িরা, নাস্তা দেওয়া আছে টেবিলে। বাচ্চা মেয়েরা এত বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমায় নাকি? পাশ কাটিয়ে যাওয়ার সময় হাসতে হাসতে লেনার পেছনে একটা চাপড় লাগিয়ে দিল আন্ট ডোসিয়া। আর সকালে আঙ্কেল হাইয়ের মতোই খোশ মেজাজে আছেন আন্টি। হইচই করে নাস্তা খেলো সবাই। বাবার অট্ট হাসি জমিয়ে রাখলো টেবিলে। থালা বাসন ধুতে গিয়ে হাঁপিয়ে উঠল লরা। তাই দেখে লেনা বলল, এ তো কিছুই না, দিনে 3 বার করে ধুয়েছে ও আর আন্ট ডোসিয়া 46 জনের থালা। তারই ফাঁকে ফাঁকে আবার রান্নাও করেছে। সূর্য ওঠার আগে শুরু করেছে কাজ, মাঝরাত পর্যন্ত চলেছে একটানা, তাও সামাল দেওয়া যায়নি। সেই জন্যই তো কাপড়গুলো ধুতে দেওয়ার জন্য 3 মাইল দূরে একটা হোম স্টোরে
স্ত্রীর সঙ্গে চুক্তি করেছেন আন্টি। যেতে 3 মাইল, আসতে 3 মাইল, মোট 6 মাইল আজ বাগি হাঁকিয়ে যাবে ওরা। দুজনে মিলে বাগিতে জুড়ে ফেললো ঘোড়া দুটোকে, তারপর ছুটলো। ঘোড়া দুটো কিছু দূর গিয়েই নাকে নাক ঠাকায়, তারপর চিহি ডাক ছেড়ে ছুট লাগায় পক্ষীরাজের মতন। আরো জোরে ছোটার জন্য তাগাদা দেয় লেনা। টের পেয়ে আরো জোর বাড়িয়ে দেয় ওরা। লরা আর লেনার হাসি গিয়ে ঠেকেছে 2 কানে। মাঝে মাঝে চেঁচিয়ে উঠছে লেনা, হাই! বিপজ্জনক গতিতে পিছনে সরে যাচ্ছে দুপাশের দৃশ্য, যেন হাওয়ায় ভেসে চলেছে বাগিটা। গান ধরল লেনা, যুবতীকে চিনি আমি দেখতে চমৎকার, সাবধান সাবধান, খুশি করার চেষ্টা দেখে ভয় লাগে যে, সাবধান সাবধান। এই ধরনের গান আগে শুনেনি লরা, কিন্তু শিখে নিতে একটু অসুবিধে হলো না। ও ধরল লেনার সঙ্গে। ও তোমাকে ঠকাতে চায়, সন্দেহ নেই আর, সাবধান সাবধান, ওর কোথায় ভুললে পরে মরবে মেয়ে তুমি, সাবধান সাবধান। হাই! একযোগে চেঁচাচ্ছে দুজন, কিন্তু আর বেশি জোরে ছোটার সাধ্য নেই ঘোড়াগুলোর। চাষার বউ কে হয়েছি, সারাটা দিন ধুলোয় কাদায় নোংরা, তার চেয়ে আমার বর হোক কোনো ডোর জামা পরা ছোকরা। আহা, রেলওয়ের লোক, রেলওয়ের লোক, রেলওয়ের লোক চাই, রেলওয়ে থেকেই মনের মতন বর যেন খুঁজে পাই। রাশ টেনে ঘোড়ার গতি কমালো লেনা। ওদের একটু বিশ্রাম দেওয়া এবার দরকার। প্রায় হাঁটার গতিতে চলছে এখন, মনে হচ্ছে ধীর শান্ত হয়ে গেছে পরিবেশটা। আমি যদি তোমার মতন বাগি চালাতে পারতাম, বলল লরা। কত চেয়েছি, কিন্তু বাবা কিছুতেই দেয় না। সোজা তো, বলল লেনা, কঠিন কিছুই না, দেখো চেষ্টা করে, বলে ওর হাতে রশি তুলে দিতে যাচ্ছিল, এমনি সময় আবার নাকে নাক ঠেকালো ঘোড়া দুটো, এবং পর মুহূর্তেই চিহি ডাক ছেড়ে ছুট লাগালো জোর কদমে। ঠিক আছে, ফেরার সময় পুরো রাস্তাটা তুমিই চালিও, কেমন? ধোয়া কাপড় নিয়ে ফিরে আসার সময় লেনার কাছ থেকে শিখে নিল লরা রাজ ধরে ঘোড়া নিয়ন্ত্রণের কৌশল, এবং সত্যি চালিয়ে নিল বাগিটা। বিকেলে ওকে ঘোড়ায় চড়া শেখাবে বলে দিল লেনা। খোলা মেলা, নিরহংকার, বড় মনের এই মেয়েটাকে খুব ভালো লেগে গেল লরার। বিকেলে জিনের ঘোড়াটার পিঠে তুলে দেওয়া হলো লরাকে। উফ, ঘোড়ায় চড়ার যে কি মজা কে জানতো। কখনো কেশর ধরে, কখনো কোনো মতে ঝুলে থেকেছে, কখনো জোরে ছোটার জন্য হাঁপ ছেড়েছে ইন্ডিয়ানদের মতন, কখনো দড়াম করে আছড়ে পড়েছে মাটিতে, তারপর আরো কারো সাহায্য নিয়ে তাদের ছাড়াও লাফিয়ে উঠেছে ঘোড়ার পিঠে। এক বিকেলে ছাত্রীকে রীতিমতো শিক্ষিত করে তুলল লেনা। দুজন দুটো ঘোড়া নিয়ে এত মগ্ন ছিল যে সাপারের জন্য আন রসিয়ার ডাক শুনতেই পেল না কেউ। শেষে বাবা বেরিয়ে এসে যখন বিকট হাঁক ছাড়লো, তখন কানে বাতাস গেল। খাওয়ার টেবিলে বসে হাঁ করে চেয়ে রইল মা লরার দিকে, যেন চিনতেই পারছে না নিজের মেয়েকে। আশ্চর্য ডোসিয়া, মাত্র একটা দিনেই পুরোপুরি বুনো ইন্ডিয়ান হয়ে গেল যে আমার মেয়েটা। ও আর লেনা টাকার এপিট আর ওপিট। এই একটা মাত্র দিন নিজের খুশি মতন চলার সুযোগ পেয়েছে লেনা বেচারি। গত 3টে মাস তো কাজের চাপে পিঠ সোজা করারও সময় পায়নি, পরের 3টে মাসও যে পাবে না। পরদিন সকালে আবার ওয়াগনে চাপলো ওরা। মালপত্র নামানো হয়নি, তাই ঘুম থেকে উঠেই রওনা হতে দেরি হলো না। বিগ সিউ রিভার পেরিয়ে যেতে হবে পশ্চিমে। দেখা গেল বিরাট নদীটা এখন প্রাম ক্রিকেট চেয়ে মোটেই বড় বা গভীর নয়। নদী পেরিয়ে আর কোনো রাস্তা নেই। বিশাল প্রেরির মাঝখান দিয়ে গাড়ির চাকার আবছা দাগ দেখে এগোতে হচ্ছে। কোথাও লোকজন বা বসতির চিহ্ন নেই। দুপুরবেলা ওয়াগন থামিয়ে খেয়ে নিল ওরা। ঘোড়াদেরও দানা পানি খাইয়ে নেওয়া হলো, কারণ পরের 30 মাইল কোথাও পানি পাওয়া যাবে না। বিকেল গড়িয়ে যখন সন্ধে হয় তখন দেখা গেল একজন ঘোড়সাওয়ার আসছে ওদের পিছু পিছু।
লোকটার হাব ভাব বিশেষ সুবিধার মনে হলো না। সিলভার লেক আর কত দূর চার্লস? জানতে চাইল মা। মাইল 10 জবাব দিল বাবা। এর মধ্যে আর কোনো লোক বসতি নেই? না। বাবা যতবার পিছন ফিরতে চাইছে ততবারই লাগামের দড়ি ঝাঁকিয়ে আরো জোরে ছোটার ইঙ্গিত করছে ঘোড়াগুলোকে, কিন্তু ওয়াগনের জোতা ঘোড়ার পিঠে সাওয়া নেওয়া ঘোড়ার সঙ্গে পারবে কি করে? ক্রমেই এগিয়ে আসছে পেছনের ঘোড়াটা। অনেক কাছে চলে এসেছে লোকটা এখন। লোকটার কোমরের দুপাশে দুটো পিস্তল ঝুলানো দেখতে পেল লরা। বাবার কাছেও অস্ত্র আছে জানে লরা, কিন্তু কোথায় রেখেছে ওটা বুঝতে পারছে না। কোনো প্রশ্ন না করে চুপ করে থাকলো। হঠাৎ পেছনে তাকিয়ে আরো একজন ঘোড়সাওয়ারকে দেখতে পেল লরা। লাল শার্ট পরে আসছে দ্বিতীয় জন, আসছে একটা সাদা ঘোড়ায় চেপে দ্রুত। কাছের লোকটাকে ধরে ফেললো পেছনের জন। এখন একসঙ্গে চলছে ওরা। নিচু গলায় মা বলল, ওরা এখন দুজন চার্লস। ভয় পেয়ে মেরি উঠে বলল, কি হয়েছে লরা? লরা, ব্যাপারটা কি? চট করে পেছনে তাকালো বাবা। মুহূর্তে স্বস্তি ফুটে উঠলো বাবার চেহারায়। বললো, আর চিন্তা নেই, ও হচ্ছে বিগ জেরি। কে? জানতে চাইলো মা। বিগ জেরি আবার কে? ও একজন হাফ ব্রিড, ফ্রেঞ্চ আর ইন্ডিয়ান মিশেল, বলল বাবা। জুয়ারি। কেউ কেউ ওকে ঘোড়াচড়ও বলে, তবে খুব ভালো লোক, অন্তত আমার সঙ্গে খুব ভালো। ও কাছে পিঠে থাকলে আমার কোনো ক্ষতিই হবে না। আবার অবাক চোখে বাবার দিকে চেয়ে রইল মা। কিছু বলার জন্য মুখ খুলেও বন্ধ করে ফেললো আবার। রাইডাররা ওয়াগনের পাশে চলে এলো। একটা হাত তুলে বাবা বলল, হ্যালো জেরি। হ্যালো ইঙ্গেলস, উত্তর দিল বিগ জেরি। ওয়াগনের পাশে পাশেই চলছে। অপর লোকটা বিতৃষ্ণ দৃষ্টিতে ভ্রু কুচলে একবার ওদের দিকে চেয়েই ঘোড়ার গতি বাড়িয়ে চলে গেল সামনে। বিগ জেরিকে দেখতে ইন্ডিয়ানদেরই মতন মনে হয়। লম্বা এবং চওড়া হলেও গায়ে মেয়েদের চিহ্ন মাত্রই নেই। বাদামি গায়ের চামড়া, লম্বা কালো চুল উঠছে হাওয়ায়, হ্যাট নেই মাথায়, ঘোড়ায় জিন বা লাগামও নেই। কয়েক সেকেন্ড পাশাপাশি চলার পর গতি বাড়িয়ে চলে গেল জেরি। সোজা সূর্যাস্তগামী দিকে চলতে চলতে এক সময় অদৃশ্য হয়ে গেল দৃষ্টিসীমার বাইরে ওরা। মা ভয় পাচ্ছে, ডাকাতরা সুযোগ পেলে আবার ফিরে আসবে। কিন্তু বাবা বলল, তুমি কিছু ভেবো না ক্যারোলিন, বিগ জেরি গেছে ওর পেছনে। আমরা নিরাপদেই ক্যাম্পে পৌঁছে যাব, তোমার কোনো চিন্তা নেই। মা কিছু বলল না, কিন্তু লরা জানে তার মনের কথা। পাম ক্রিক ছেড়ে নড়তে চায়নি মা। এরকম চোর ডাকাত ভরা নির্জন প্রান্তরে সাঁঝ রাতে অনিশ্চিত পথ চলা মায়ের মোটেই পছন্দ নয়। মাথার ওপর রাজহাঁসের ডাক শোনা গেল। বিরাট একটা ঝাঁক চলেছে সিলভার লেকের দিকে। একটা দুটো করে অনেক তারা ফুটলো আকাশে। গড় গড়িয়ে চলেছে ওদের ওয়াগন বহু দূরেই কয়েকটা আলো লক্ষ্য করে। ঢুল ছিল। গাড়ি থামতেই চমতে গেল লরা। চোখ মেলে চাইল, দেখলো একটা কুটিরের খোলা দরজা দিয়ে উজ্জ্বল আলো আসছে, আর সেই আলোর মধ্য দিয়ে হাসতে হাসতে বেরিয়ে এসছেন আঙ্কেল হেনরি। তাহলে আঙ্কেল হেনরির বাড়িতেই বেড়াতে এসেছে ওরা। কিন্তু সে তো বিগ উডস জঙ্গলে। প্রেরিতে চলতে চলতে হঠাৎ বিগ উডসে পৌঁছলো নাকি ওরা? আরে হেনরি! বিস্ময়ে প্রায় চেঁচিয়ে উঠল মা। হেসে উঠল বাবা। কেমন চমকে দিলাম ক্যারোলিন, হেনরির কথা বলিনি তোমাকে অবাক করে দেব বলে। সত্যি অবাক হয়েছি গো, আশ্চর্য। লম্বা চড়া আরেক লোক হাসছে লরার দিকে চেয়ে। হঠাৎ চিনতে পারলো লরা, এই হচ্ছে সেই চার্লি, জই খেতে যাকে কামড় দিয়েছিল হাজার হাজার হলুদ জ্যাকেট পরা সৈনিক ভিবরুন। হ্যালো আধবোতল, হ্যালো মেরি। আরে সেই ছোট্ট ক্যারি এত বড় হয়ে গেছে। চাচাতো বোনেদের সবাইকেই নামতে সাহায্য করলো চার্লি। আঙ্কেল হেনরি গ্রেসকে ধরলো, বাবা নামতে সাহায্য করলো মাকে। এবার কুটির থেকে বেরিয়ে এলো চাচাতো বোন লুইজা। হই হই করলো সবাই, খেদিয়ে নিয়ে গেল কুটিরের ভেতরে। কানিজ, লুইজা আর চার্লি দুজনেই বড় হয়ে গেছে। ওরা এখানে একটা বোর্ডিং চালায়। কাজের লোকেদের জন্য খাবার সংগ্রহ ও রান্না করে পরিবেশ করাই ওদের প্রধান কাজ। রাতের খাওয়া সেরে লোকজন সবাই এখন ঘুমোতে গেছে বাঙ্ক হাউসে।
কথার ফাঁকে ফাঁকে গরম করে রাখা খাবার সাজিয়ে ফেললো লুইজা টেবিলে। খাওয়া দাওয়ার পর একটা বাতি হাতে সবার জন্য তৈরি করা কুঠিরে পৌঁছে দিল ওদেরকে আঙ্কেল হেনরি। সব নতুন কাঠ দিয়ে তৈরি। ক্যারোলিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বলল আঙ্কেল হেনরি। আলো উঁচু করে দেখালো ঘরের ভেতরটা। একপাশে একটা ব্যাংক বাবা মার জন্য, অপর দেয়ালের ওপর নিচে দুটো বাঙ্ক, একটা লরা একটা মেরির, অপরটা কেরি আর গ্রেসের জন্য। সবকটা বাঙ্কে বিছানা পেতে একেবারে রেডি করে রেখেছে কাজিন লুইসা। এখন শুধু শোয়ার অপেক্ষা। কৃতজ্ঞ চিত্তে শুয়ে পড়ল লরা যে যার বিছানায়। লেপ টেনে নিল নাক পর্যন্ত। বাবা নিভিয়ে দিল বাতি। কয়েকদিন পর জিন আর লেনাকে নিয়ে ক্যাম্প সাইটে পৌঁছলো আন্ট ডোসিয়া। সঙ্গে গরু এনেছে দুটো। বলল, এর একটা তোমার চার্লস, এখানে দুধ পেতে হলে গরু পালতেই হবে। আন্ট ডোসিয়ার ওয়াগানের পেছন থেকে একটা গরুর গলায় বাঁধা রশি খুলে নিয়ে লরার হাতে ধরিয়ে দিল বাবা। এই নাও লরা, গরুর দায়িত্ব নেওয়ার মতন বয়স হয়ে গেছে এখন তোমার। নিয়মিত ঘাস পানি খাওয়াবে, দুধ দোয়াবে আর খুঁটিটা ভালো মতন গড়াবে মাটিতে। দুই বান্ধবীর গল্প করার ভালো সুযোগ হয়ে গেল এর ফলে। রস সকালে একসঙ্গে যায় দুজন যার যার গরুকে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখতে। দুপুরে যায় ওদের লেক থেকে পানি খাইয়ে আনতে। বিকেলে যায় দুধ দোয়াতে। তখন গান আর গান। গরু দুটো আনমনে জাবর কাটে, ভাব দেখায় যেন মগ্ন হয়ে শুনছে গান। বালতি ভরা দুধ নিয়ে ফিরে যায় ওরা যে যার কুটিরে। একদিন লরাকে নিয়ে কোথায় কিভাবে কি কাজ হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে আনলো বাবা। লরার মনে হলো কাজের কাজ হলো একটা, কিন্তু মেরি বলল, কাদা মাটি ধুলোয় এক গাদা কর্কশ স্বভাবের পুরুষের কারা কাজ করছে, এর মধ্যে কি এমন আছে ভালো লাগার আমি বুঝি না। তার চেয়ে ঘরের মধ্যে ছায়ায় বসে সেলাই করা অনেক ভালো কাজ। বেতনের সময় এসে গেলে সন্ধ্যের পরও স্টোরের পিছনের অফিস ঘরটায় বসে কাজ করতে হয় বাবাকে। প্রথমে টাইম বই থেকে হিসেব করে বার করতে হয় কে কতদিন কাজ করেছে, তারপর বের করতে হয় প্রত্যেকের প্রাপ্য বেতনের পরিমাণ। তারপর স্টোর থেকে কে কত টাকার জিনিস বাকি নিয়েছে এবং খাওয়া থাকা বাবদ কার কত বিল হয়েছে, এই দুটো যোগ দিয়ে প্রাপ্য বেতন থেকে বাদ দিতে হয়। যা অবশিষ্ট থাকলো সেই টাকা পরিশোধ করাই হলো বাবার কাজ। প্রত্যেকের হিসাব আলাদা আলাদা কাগজে লিখে যার যার পাওনা টাকা পরিমাণ টুকে রেখে দেয় বাবা। পাঠিয়ে দেয় হেড অফিসে এবং টাকা এলে সেই মতন বেতন দেওয়া হয়। একদিন সকালে লরা দেখলো একটা বাগি এসে থামলো স্টোরের সামনে। একজন ধোপ দুরস্ত কাপড় পরা লোক দ্রুত পায়ে গিয়ে ঢুকলো স্টোরের ভেতর। আরো দুজন লোক আছে বাগিতে, তারা ঘাড় ফিরিয়ে চারিদিকে তাকাচ্ছে সতর্ক দৃষ্টিতে। লরার মনে হলো কোনো কারণে ভয় তছনছ হয়ে রয়েছে লোক দুজন। একটু পরেই প্রথম লোকটা ফিরে এলো বাগিতে। চারদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে নজর বুলিয়ে নিয়ে চলে গেল লোকগুলো দ্রুত বেগে। লোকগুলোর হাব ভাব দেখে কলিজা কাঁপতে শুরু করে দিল লরার। কারা এরা? কিছু একটা ঘটেছে কি স্টোরে? কি সেটা? বাবার কোনো বিপদ হলো না তো? বাইরে গিয়ে খোঁজ নেবে? এমন সময় দেখতে পেল স্টোর থেকে বেরিয়ে এদিকেই আসছে বাবা। ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল বাবা। তারপর পকেট থেকে ভারী একটা ক্যানভাসের ব্যাগ বের করে দিল মাকে। এটা সাবধানে কোথাও লুকিয়ে রাখতে পারবে ক্যারোলিন? লোকজনের বেতন আছে এতে। কেউ চুরি করতে চাইলে এখানে না, অফিসে যাবে। ব্যাগটা পরিষ্কার কাপড়ে মুড়ে ময়দার বস্তার গভীরে ঢুকিয়ে রাখলো মা। বলল, কেউ ভাবতেও পারবে না এখানে টাকা থাকতে পারে। একটু আগে যে এসেছিল ওই লোকটাই নিয়ে গেল এটা বাবা। হ্যাঁ, ও হচ্ছে পে মাস্টার, বলল বাবা। সঙ্গের লোকগুলো এত ভয় পাচ্ছিল কেন? ভয় পাচ্ছিল এ কথা ঠিক বলা যায় না, বলল বাবা। ওদের দায়িত্ব হচ্ছে পে মাস্টারকে গার্ড দিয়ে রাখা, যাতে কেউ টাকাগুলো কেড়ে না নিতে পারে। সাবধান ছিল তাতে কোনো সন্দেহ নেই। বিভিন্ন ক্যাম্পের বেতন হাজার হাজার ডলার রয়েছে এই লোকটার কাছে। কেউ কেড়ে নিতে চাইলে মুহূর্তে অস্ত্রশস্ত্র বের করবে ওরা। বাবা স্টোরে ফিরে যাওয়ার সময় তার হিপ পকেটে রাখা রিভলভারের হ্যান্ডেলটা দেখতে পেল লরা। বুঝতে পারলো বাবাও আসলে ভয় পাচ্ছে না।
সাবধানতা অবলম্বন করছে কেবল। দরজার উপর ঝুলিয়ে রাখা রাইফেলটার দিকে চোখ গেল লড়ার। দরজার পাশে দাঁড় করানো বন্দুকটাও দেখলো। মা জানে ওগুলো কিভাবে চালাতে হয়, ডাকাতি হওয়ার কোনো ভয় নেই। সেই রাতে বারবার ঘুম ভেঙে গেল লড়ার। খেয়াল করলো বাবাও ব্যাংকে এপাশ ওপাশ করছে। ময়দার বস্তায় টাকাগুলো থাকায় অন্যরকম লাগছে আজকের রাত। যদিও কারোর বোঝার উপায় নেই কোথায় রাখা হয়েছে ওগুলো। খুব ভোরে উঠে থলেটা স্টোরে নিয়ে গিয়ে রাখলো বাবা, কারণ আজই বেতনের দিন। নাস্তার পর একজন একজন করে ভেতরে ঢুকলো। তারপর বেরিয়ে এসে এখানে ওখানে জটলা পাকিয়ে মেতে উঠলো গল্পে গুজবে। আজ বেতনের দিন, কাজ করবে না আর কেউ। রাতের খাবার খেয়ে বাবা বলল আবার তাকে অফিসে ফিরে যেতে হবে, কারণ পুরো মাসের বদলে কেবল 2 সপ্তাহের বেতন পেয়ে কেউ কেউ নাকি খুবই অসন্তুষ্ট। 1 মাসের বেতন দেওয়ায় অসুবিধা কি? জিজ্ঞাসা করলো লড়া। এতগুলো লোকের বেতন হিসেব করতে তো সময় লাগে। আমি রিপোর্ট দিলে তবে না পে মাস্টার সেই হিসেবে টাকা আসবে। সেই জন্য 15 দিন করে সব সময় পিছিয়ে থাকে বেতনের হিসাব। আজ পর্যন্ত যারা যা পাওনা হয়েছে সেটা দিতে পারবো ঠিক 15 দিন পর। কেউ কেউ বুঝতে চায় না এটা কিছুতেই, কিংবা চেষ্টাও করে না বুঝতে। ওরা চায় গতকাল পর্যন্ত যা পাওনা হয়েছে তা সব ওদের দিয়ে দেওয়া হোক। ওরা কি এই জন্যই তোমাকে দায়ী মনে করে? এবার প্রশ্ন করলো মেরি। হয়তো করে, ঠিক জানি না, বলল বাবা। যাই কিছু হিসাব বাকি আছে সেরে ফেলি গিয়ে। কাজকর্ম সেরে গ্রেসকে নিয়ে রকিং চেয়ারে দোল খাচ্ছে আর ঘুম পাড়াচ্ছে মা। লড়া আর মেরি বসে আছে দরজার পাশে বাইরে। 1-2 করে তারা ফুটছে আকাশে। স্টোরের ভেতরে বাতি জ্বেলেছে বাবা। হঠাৎ ডাকলো লড়া, মা দেখো একদল লোক। অনেক লোক ভিড় করেছে স্টোরের সামনে। কেউ কোনো শব্দ করছে না, কিন্তু ভিড় বাড়ছে দ্রুত। অন্ধকারে জড়ো হচ্ছে ওরা, যেন কি একটা অশুভ উদ্দেশ্যে। চট করে গ্রেসকে বিছানায় শুইয়ে দিয়ে এলো মা। দেখলো ভিড়টাকে, নিচু গলায় বলল, তোমরা ভেতরে চলে এসো তো। ওরা ভেতরে আসতেই দরজা ভিজিয়ে দিল মা। শুধু সামান্য একটু ফাঁক লাগলো দেখার জন্য। ক্যারিকে নিয়ে চেয়ারে বসে পড়লো মেরি, কিন্তু লড়া মায়ের বগলের তলা দিয়ে চোখ রাখলো দরজার ফাঁকে। 2 লোক ধাপ বেয়ে উঠে দরজায় কিল দিল। দলের সবাই এবার চুপ। একটু পর আবার 2 থাবড়া দিল ওরা দরজায়। একজন হাঁক ছাড়লো, এঙ্গেলস দরজা খোলো। খুলে গেল দরজা। বাতির আলোয় দেখা গেল দরজায় এসে দাঁড়িয়েছে বাবা। পিছনে হাত দিয়ে দরজা বন্ধ করে দিল বাবা। যে 2 দরজায় ধাক্কা দিয়েছিল তারা পিছিয়ে ভিড়ে মিশে গেল। 2 পকেটে হাত ভরে ধাপের উপর দাঁড়িয়ে রয়েছে বাবা। শান্ত গলায় বলল, হ্যালো বয়েজ, বলো কি চাই, কি সমস্যা তোমাদের? ভিড়ের মধ্যে একটা গলা ভেসে এলো, আমাদের বেতনটা চাই। আরো একবার গলাটা শোনা গেল, পুরো বেতন, বাকি 15 দিনের বেতন যেটা তুমি রেখে দিয়েছো। আমাদের বেতন আদায় করেই আমরা ছাড়বো। 2 সপ্তাহ পরে পাবে সেটা। তোমাদের টাইম চেক তৈরি হলেই পেয়ে যাবে সব। এবার আরো কয়েকজন গর্জে উঠল, আমাদের পাওনা টাকা আমরা এক্ষুনি চাই। ধানাই পানাই ছাড়ো এঙ্গেলস, এক্ষুনি দিতে হবে আমাদের বেতন। কি করে দেব বলো? শান্ত গলায় বলল বাবা। পে মাস্টার না এলে আমি টাকা পাবো কোথায়? গুদাম খুলে দাও, চেঁচিয়ে উঠল একজন। এবার একসঙ্গে হল্লা করে উঠল সবাই, ঠিক ঠিক, স্টোর খুলে দাও, তাহলেই হবে, খোলো গুদাম। অসম্ভব, সেটা হচ্ছে না, ঠান্ডা গলায় বলল বাবা। কাল সকালে এসো, তোমাদের যার যা দরকার নিতে পারবে, লেখা থাকবে তোমাদের অ্যাকাউন্টে। খোলো গোদাম, ধমকে উঠল একজন। তা নইলে আমরা খুলছি। জনতার মধ্যে থেকে হিংস্র একটা গর্জন উঠল। একসঙ্গে এগুলো ওরা বাবার দিকে। নিচু হয়ে দরজা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো লড়া, কিন্তু মা ওর কাঁধ ধরে টেনে পিছিয়ে আনলো। যেতে দাও, আমাকে যেতে দাও, ফোঁপাচ্ছে লড়া। মারবে ওরা আমার বাবাকে, ছেড়ে দাও আমাকে। চুপ, অদ্ভুত এক সুরে বলল মা, একদম চুপ। এই সরে দাঁড়াও,
বাবার গলা শোনা গেল। আমার দিকে চেপে এসো না, পরে কিন্তু পস্তাবে। এবার জটলার পিছন থেকে ভারী একটা কণ্ঠ শোনা গেল। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? অন্ধকারে লাল শার্ট দেখতে না পেলেও মাথাটা সবার মাথা ছাড়িয়ে গেছে দেখে লরা চিনতে পারলো বিগ জেরিকে। বেশ কিছুটা দূরে ওর সাদা ঘোড়াটাকেও দেখতে পেল আবছা মতন। কয়েকজন একসঙ্গে কথা বলছে। সব শুনে হাহা করে হেসে উঠল বিগ জেরি। আরে বুদ্ধুরা, হাসতে হাসতেই বলল বিগ জেরি, এখন জোয়াচুরি করতে গেলে গন্ডগোল হবে যে, কি দরকার ঝামেলায় যাওয়া? কাল দেবে যখন বলছে, কাল নিতে অসুবিধে কি? ও তো আর মাল নিয়ে পালিয়ে যেতে পারবে না। কালও থাকবে সব এখানে, যার যা খুশি নেবে। নিজেকে বিবেক ছাড়া বাধা দেওয়ার কেউই নেই, বুঝেছ? খুবই অমার্জিত ভাষা ব্যবহার করছেন বিগ জেরি। ভুরি ভুরি অশ্লীল শব্দ ফুটন্ত খইয়ের মতন বেরোচ্ছে ওর মুখ দিয়ে। কিন্তু ওসব কিছুই খেয়াল করলো না লরা। মনটা ভেঙে গেছে ওর বিগ জেরিকে বাবার বিরুদ্ধে দাঁড়াতে দেখে। ভিড় এখন বিগ জেরিকে ঘিরেই। কয়েকশো জন নাম ধরে ডেকে কথা বলছে। জেরি, মদ দাস ফুর্তির কথা বলছে। বেশ কয়েকজন ওর সঙ্গে চলল ব্যাংক হাউসের দিকে। বাকিরা ছোট ছোট দলে ভাগ হয়ে সরে গেল এদিক ওদিকে। দরজাটা বন্ধ করে দিল মা, বলল শুয়ে পড়ো এবার। সকালে উঠে একটা উত্তেজনার আভাস পাওয়া গেল ক্যাম্পের এলাকায়। উঁচু গলায় কথা বলছে লোকজন। দেখা গেল ব্যাংক হাউস থেকে বেরিয়ে এলো বিগ জেরি। লাফিয়ে নিজের সাদা ঘোড়ায় উঠে ডাকলো সবাইকে, চলে এসো, মজা লুটতে হলে চলে এসো আমার সঙ্গে। বুনো হাঁক ছাড়লো সে। তারপর রওনা হয়ে গেল পশ্চিমে। সবাই ছুটে গেল আস্তাবলের দিকে। যার যার ঘোড়ার পিঠে চড়ে পিছু নিল বিগ জেরির। 2 মিনিটের মধ্যেই ফাঁকা হয়ে গেল ক্যাম্প। দেখা গেল স্টোর থেকে বেরিয়ে বোর্ডিং হাউসের দিকে যাচ্ছে বাবা। ওখান থেকে বেরিয়ে এক ফোরম্যান ফ্রেড বাবার সঙ্গে 1 মিনিট কথা বলে আস্তাবল থেকে নিজের ঘোড়াটা নিয়ে সেও চলে গেল পশ্চিম দিকে। হাসতে হাসতে ঘরে ফিরে এলো বাবা। মা হাসির কারণ জিজ্ঞাসা করায় বলল, ওই যে ওই বিগ জেরি সব কটা বদমাশকে সরিয়ে নিয়ে গেল, দেখলে তো অন্যদিকে। কোন দিকে? তীক্ষ্ণ কণ্ঠে জানতে চাইল মা। স্টেভেন্সের ক্যাম্পে গোলমাল হয়েছে, চারদিকে ক্যাম্প থেকে ওদিকে ছুটছে সবাই। এদেরকেও নিয়ে গেল বিগ জেরি ওই দিকেই। সারাটা দিন নীরব থাকলো গোটা ক্যাম্প। লরা বা মেরি কেউ বের হলো না ঘর থেকে, কারণ কখন কি হয় কেউ বলতে পারে না। সেন্ট ভিন্সে কি ঘটেছে জানা যাচ্ছে না। সারাদিন উদ্বেগের মতলে কাটলো মায়ের। নিজের অজান্তেই থেকে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেললো। সন্ধ্যের পর ফিরে এলো লোকগুলো। অনেক শান্ত হয়ে গেছে এখন। ঘোড়া রেখে সোজা গিয়ে ঢুকলো বোর্ডিং হাউসে। ওখান থেকে খেয়ে চলে গেল ব্যাংক হাউসে নিজ নিজ বিছানায়। অনেক রাতে বাবা যখন স্টোর থেকে ফিরলো, লরা আর মেরি তখনও জেগে শুনতে পেল পর্দার ওপাশে মাকে বলছে বাবা, আর কোনো চিন্তা নেই ক্যারোলিন, ঠান্ডা হয়ে এবার একটু শুই। হাই তুলে জুতো খোলার জন্য এবার ছুটলো বাবা। এরা ওখানে কি করলো চার্লস? কেউ জখম হয়নি তো? শুধু একজন নিজেদের মধ্যে লেগে গিয়ে একজন জখম হয়েছে। ওকে একটা ওয়াগনে তুলে পূবে রওনা হয়ে গেছে কয়েকজন ডাক্তারের খোঁজে। তারপর পে মাস্টারকে ফাঁসিতে। এত ভেঙে পড়ো না ক্যারোলিন, আর বেশি দিন নেই। এদিকের কাজ প্রায় শেষ। কিছুদিনের মধ্যেই উঠে যাবে ক্যাম্প। আমরাও আমাদের হোমস্টেডে বেশ বসে যাবো। কবে থেকে খুঁজতে শুরু করবে? জিজ্ঞাসা করলো মা। ক্যাম্প ভাঙার সঙ্গে সঙ্গেই। বুঝতেই পারছো এখন স্টোর ছেড়ে এক পাও নড়ার যে উপায় নেই আমার। হ্যাঁ, বুঝতে পেরেছি। পে মাস্টারকে যারা খুন করলো তাদের কিছু হলো না? খুন করেনি তো? বাবা বলল করতে গেছিল। ওখানেও ওদের একই দাবি, গতকাল পর্যন্ত যা পাওনা হয়েছে দিয়ে দাও। ওখানে 350 মতন লোক, বেশিরভাগই পিস্তল গোমরে। ওদের ভয়ে দরজায় তালা দিয়ে একটা ফোকর দিয়ে বেতন দিয়ে দিয়েছিল ওখানের পে মাস্টার। পুরো মাসের বেতন দেওয়া সম্ভব নয় শুনে খেপে উঠল ওরা। ওদিকে হই হল্লা করতে করতে ওদের নিজেদের মধ্যেই দুজনের ঝগড়া বেঁধে গিয়ে একজনের দাড়িপাল্লার বকরা তুলে মেরে আরেকজনের মাথায় ফাটিয়ে দিয়েছে। কাটা কলা গাছের মতন ধপাস করে পড়েছে লোকটা। বাইরে নিয়ে অনেক সাধ্য সাধনা করেও জ্ঞান ফিরছে না দেখে খোঁজ পড়লো কে মেরেছে তার। কিন্তু তখন আর তাকে পাবে কোথায়? সে তো পালিয়েছে। কাজেই একটা রশ্মি নিয়ে তার পেছনে ছুটলো সবাই। কিন্তু সে তখন এই
মুল্লুকেই আর নেই। দুপুর পর্যন্ত খোঁজাখুঁজি করে হয়রান হয়ে শেষে একজনের মাথায় বুদ্ধি এলো, আয় পে মাস্টারকেই ঝুলিয়ে দিই। হায়, পুরো বেতন দিক, নয়তো মরে ঝুলুক। যেমন ভাবা তেমনই কাজ। দুজন হাতের তক্তা সরিয়ে ঢুকে পড়ল, তারপর দড়ির ফাঁস পরিয়ে দিল তার গলায়। থামো, বাধা দিল মা, মেয়েরা সব জেগে আছে। আরে বললে কোনো ক্ষতি নেই, হাসলো বাবা। বার দুয়ে গলায় টান পড়তেই ওদের দাবি মেনে নিয়েছে পে মাস্টার। ফাঁসি দেওয়া আর হয়নি। ওদিকে আবার কজন মিলে স্টোরের দরজা প্রায় ভেঙে ফেলেছে দেখে দরজা খুলে দিয়েছে স্টোর কিপারও। ভেতরে ঢুকে একজন পে মাস্টারের গলায় দড়ি কেটে দিতেই যে যত টাকা দাবি করেছে দিয়ে দিয়েছে সে। এই ফাঁকে অন্যান্য ক্যাম্পেরও কয়েকজন বেতন নিয়েছে ওখান থেকে। টাইম চেক মেক সব চলে গেছে। ছি, বলে উঠল লরা, আমি হলে দিতামই না, কিছুতেই না। কি কিছুতেই দিতে না লরা? পর্দা সরিয়ে জিজ্ঞাসা করলো বাবা। বেতন আমাকে বাধ্য করতে পারতো না ওরা, তোমাকে যেমন পারেনি। এখানকার চেয়ে অনেক বড় দল ছিল ওখানে, বেশিরভাগই মাতাল ছিল। তার উপর ওখানে পে মাস্টার বিগ জেরির সাহায্য পায়নি। কিন্তু তুমি হলে নিশ্চয়ই দিতে না, না বাবা? জ্বরের সঙ্গে বলল লরা। আস্তে, বকা দিল মা। গ্রেসকে জাগিয়ে দেবে যে তুমি? আমার ধারণা ঠিক কাজই করেছে। ওদের পে মাস্টার মরা সিংহের চেয়ে জ্যান্ত কুকুরই ভালো, বুঝেছো? এবার ঘুমাও। আর একটা প্রশ্ন মা, ফিসফিস করে জানতে চাইলো মেরি এবার। কি করে দিল? টাকা পেল কোথায়? অর্ধেক বেতন তো আগেই দিয়ে দিয়েছিল। তাই তো, কোথায় পেল টাকা? এবার জিজ্ঞাসা করলো মা। স্টোর থেকে, বলল বাবা। বেতনের প্রায় সব টাকাই ততক্ষণে স্টোরে ফিরে এসেছে। টাকা পাওয়ার সঙ্গে সঙ্গেই খরচ শুরু করে ওরা, শেষ না হলে থামে না। মাঝের পর্দা ছেড়ে দিল হাত থেকে। ঘুমিয়ে পড়ো এবার মেয়েরা। দেখতে দেখতে বেজে গেল ছুটির ঘন্টা। শীত এসে পড়ল প্রায়। ক্যাম্প গোটাবার কাজ শুরু হয়ে গেছে। হেমন্তকালে প্রচুর পাখি এসেছিল সিলভার লেকে। মনের সুখে শিকার করেছে বাবা। পালকগুলো সংগ্রহ করেছে মা আর লরা। এবারে শীতে পালকের তোষক পাবে মেরি আর লরা। শীত আসছে বলে ঝাঁকে ঝাঁকে দক্ষিণে চলে যাচ্ছে এবার পাখিগুলো। ফাঁকা হয়ে আসছে সিলভার লেক। সকালের দিকে খুব ঠান্ডা পড়ছে গত কিছুদিন। লেনার সঙ্গে দেখা হয় রোজ দুধ দোয়ানোর সময়। গরম জামা কাপড় পরে যায় ওরা দুধ দোয়াতে। দুইজন একসঙ্গেই গান গায়। চলো কোথায় ও সুন্দরী বলো না, দুধ দোয়াতে যাচ্ছে মশাই বলল ললনা। তোমার সঙ্গে ও সুন্দরী আসতে পারি কি, তোমার কিসের অসুবিধা গেলেই চলো না। সম্পদ কি আছে তোমার জানতে পারি কি, চেহারাটুকুই সম্পদ মোর মিষ্টি ভারিতি। তাহলে আর তোমার সাথে বিয়ে হলো না, কেউ সেধেছে মধুর হেসে বলল ললনা। এক সন্ধ্যায় লেনা বলল, মনে হয় বহুদিন আর দেখা হবে না আমাদের। তোমার কথা খুব মনে হবে কিন্তু আমার। কাল সকালে আমি, জিন আর মা চলে যাচ্ছি। খুব ভোরে উঠেই কেটে পড়বো আমরা। 3 জন 3 ওয়াগন ভর্তি মাল নিয়ে চলে যাচ্ছি। কিন্তু কোম্পানি আবার ধরে ফেলে, সেই জন্য কাউকে জানাচ্ছি না কোথায় চলেছি। তোমাদের ওই ঘোড়াটা আর একবার চালাতে পারলে হতো, বলল লরা। আরে গুলি মারো, বেপরা ভঙ্গিতে বলল লেনা। ইস, এখান থেকে পালাতে পেরে বাঁচলাম। আর রান্না নেই, থালা ধোয়া নেই, ঝাড়ু দেওয়া নেই। হুপ ফি। একটু থেমে বলল, আচ্ছা তাহলে গুড বাই। মনে হয় যতদিন বাঁচবে এইখানেই থাকবে তুমি, তাই না? মনে হয় তাই, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলল লরা। গুড বাই। পরদিন একা দুধ দোয়ালো লরা। খুব সকালে এক ওয়াগন ভর্তি জই নিয়ে আন্ড্রোসিয়া স্টোর থেকে 1 ওয়াগন ভর্তি মালপত্র নিয়ে লেনা আর 1 ওয়াগন ভর্তি যন্ত্রপাতি নিয়ে জিন রওনা হয়ে গেছে। দেনা পাওনার নিষ্পত্তি হলেই রওনা হয়ে যাবে আঙ্কেল হাইও। ইচ্ছে করলে তুমিও এটা ঠেকাতে পারতে চার্লস, বলল মা ক্ষুব্ধ কণ্ঠে। এটা আমার দেখার বিষয় নয়, বলল বাবা। আমাকে লিখিত অর্ডার দেওয়া হয়েছে, ঠিকাদার যা চাইবে তাই আমার।
দিতেই হবে, ওর অ্যাকাউন্টে ঢুকে গেছে। আমি তাই দিয়েছি। তুমি এটাকে চুরি ভাবছো ক্যারোলিন? আসলে কিন্তু তা নয়, কোম্পানি বরং ঠকাচ্ছে। ওকে এখন শোধবোধ হয়ে গেল, ন্যায্য পাওনার বেশি কিচ্ছু নেয়নি। হাই, যাই হোক, আমরা এখন একটা স্থায়ী ঠিকানা খুঁজে পেলেই খুব খুশি। প্রতিদিন দেনা পাওনার হিসেবের পর বেতন নিয়ে চলে যাচ্ছে একজনের পর একজন। ওয়াগনের পর ওয়াগন চলে যাচ্ছে পুবে, ফাঁকা হয়ে যাচ্ছে ক্যাম্প। একদিন আঙ্কেল হেনরি, লুইজা আর চার্লিও চলে গেল। উইসকনসিনে ফিরে গিয়ে খামার বেচে দিয়ে আন্ট পলিকে নিয়ে মন্টানায় গিয়ে বসতি করবে তারা। সবাই চলে গেল। এখন কোম্পানির লোক এসে বাবার হিসেব বুঝিয়ে দিলেই বাবারও ছুটি। আমাদেরকে পূবে কোথাও গিয়ে শীতটা কাটিয়ে আসতে হবে, বলল বাবা। এই কুটিরে যদি এরা থাকতে দেয়ও, প্রচুর কয়লা যদি থাকতো, তাও আমরা 0 ডিগ্রির নিচে শীতে এখানে টিকতেই পারবো না। খুবই পলকা কাঠ দিয়ে তৈরি এসব কুঠির। কিন্তু চার্লস, এখনো হোমস্টে তো খুঁজে পাওনি তুমি। যা রোজগার করেছো সেটা যদি বসন্তকাল পর্যন্ত টিকে থাকতেই ব্যয় করে ফেলো। মার কণ্ঠে উদ্বেগ। জানি ক্যারোলিন, বলল বাবা, কিন্তু কি করব বলো? এখান থেকে যাওয়ার আগেই হয়তো জায়গা পছন্দ করতে পারি আমরা, আগামী বসন্তে ক্লেম ফাইল না হওয়া পর্যন্ত। তারপর আগামী গ্রীষ্মে হয়তো একটা কাজ জোগাড় করে নিয়ে খাওয়া পড়া আর একটা কুটির তৈরির টাকা সংগ্রহ করলাম। যা রোজগার হয়েছে সেটা শুধু বেঁচে থাকার জন্যই খরচ কেটে ফেলতেই ইচ্ছা। তখন সময় থাকতে পূবে সরে যাওয়াই কিন্তু ভালো। কিছুতেই এগোনো যায় না, ভাবল লরা। পূবে ফিরে যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই ওর। কিন্তু কি আর করা, নালিশ করে আর লাভ কি? কোম্পানি থেকে পরিদর্শক এসে বাবার হিসাবপত্র দেখলো খুঁটিয়ে। শেষ ওয়াগনগুলোও চলে যাচ্ছে, লেখের পাখিগুলোও বিদায় নিয়েছে। একটা ছেঁড়া ওয়াগন কভার মেরামতির কাজে হাত দিয়েছে মা আর লরা। কাজের ফাঁকে ফাঁকে দীর্ঘ যাত্রার প্রস্তুতি হিসেবে রুটি সেঁকছে মা, কিছু বিস্কুটও বানাচ্ছে। শীতের সময় শীষ দিতে দিশে দক্ষিণা হাওয়ার মতন ঘরে ঢুকলো বাবা। শীতকালটা এখানেই কাটাতে পারলে কেমন হয় ক্যারোলিন? হাসি মুখে জিজ্ঞাসা করলো বাবা। এই ধরো সার্ভেয়ারের কোয়ার্টারটায়। স্টোভের পাশে সোজা হয়ে দাঁড়ালো মা, অ্যাপ্রন দিয়ে চোখ মুছলো। তারপর বলল, খুব ভালো হয়েছে চার্লস। সত্যি বাবা? লাফিয়ে উঠে দাঁড়ালো লরা। ওই বাড়িতে থাকতে পারবো আমরা? 100 বার। বাবার খুশি আর ধরে না। অবশ্য তোমার মা যদি আপত্তি না করেন তবেই। মার দিকে চাইলো বাবা চোখ পাকিয়ে। দারুণ একটা বাড়ি ক্যারোলিন, একটা ফুটোও নেই যে শীত ঢুকবে। একটু আগে স্টোরে এসেছিলেন হেড সার্ভেয়ার, ওদের পুরো টিমটাই ওখানে থাকতে হবে, মানে প্রচুর খাবার আর কয়লা জড়ো করছিল ওরা ওই বাড়িতে। কিন্তু আমি যদি কোম্পানির মাল সামান এবং যন্ত্রপাতির দেখাশোনা করার দায়িত্ব নিয়ে রাজি হই, তাহলে ওরা শীতকালটা এখানে পড়ে না থেকে যে যার বাড়ি চলে যাবে। এই ব্যবস্থায় কোম্পানির পরিদর্শকও রাজি আছে। নিজে গিয়ে বাড়িটা দেখে এলাম ক্যারোলিন। ময়দা, বিন, নোনা মাংস, আলু, এমনকি টিনের খাবারও রয়েছে প্রচুর। আর কয়লা তো আছে অঢেল। এখানে থাকতে রাজি হলে এসব আমাদের জন্য কিন্তু ফ্রি। ওদের আস্তাবলটাও বলেছে ব্যবহার করতে পারবো গরু আর ঘোড়ার জন্য। আমি ওদের বলেছি তোমাদের সঙ্গে আলাপ করে কাল সকালে সব জানাবো। তুমি এবার কি বলো ক্যারোলিন? সবাই তাকিয়ে আছে মায়ের মুখের দিকে। উত্তেজনা চেপে রাখতে কষ্ট হচ্ছে লরার। ভাবছে মা হয়তো সভ্য জগতে ফিরে যেতে চাইবে, কিন্তু তাহলে যে গত 6 মাসে রোজগার করা বাবার $300 শেষ হয়ে যাবে ওদের সব খাওয়া দাওয়াতেই। কিন্তু না, মৃদু হাসলো মা, বলল, মনে হচ্ছে খোদার তরফ থেকে এসেছে এই সুযোগটা। বলো চার্লস? বলছো আবার কয়লাও আছে? কয়লা না থাকলে এখানে থাকার প্রশ্নই উঠতো না। বললাম তো প্রচুর আছে। বেশ, খাবার দেওয়া হয়েছে টেবিলে, বলল মা। হাত মুখ ধুয়ে নিয়ে ঠান্ডা হওয়ার আগেই বসে পড়ো সবাই। মনে হচ্ছে সব দিক থেকে ভালো হবে এটাই আমাদের জন্য। ভালো সুযোগ, বলো চার্লস? হ্যাঁ, বলল বাবা। সেই বসন্তকাল পর্যন্ত একটা পেনিও খরচ হবে না আর আমাদের। খেতে বসে সবাই শুধু একটা কথাই আলাপ করলো। খাওয়ার পর বাবা বলল, এই ভালো, সব দিক দিয়েই ভালো। খারাপ দিকেও কিন্তু রয়েছে এর একটা। ধারের কাছে 60 মাইলের মধ্যে জনমনুষ্য কিন্তু নেই। যদি কিছু ঘটে। দরজায় খটখট আওয়াজ হতেই চমকে উঠল সবাই। বাবা বলল, ভেতরে এসো। বলতেই বিশাল চেহারার একটা লোক ঢুকলো ভেতরে। পুরো কোট আর মাফলার পরে আছে লোকটা। চিবুকে সামান্য একটু কালো দাড়ি, গাল দুটো লাল। হ্যালো বোস্ট,
বলল বাবা। আগুনের ধারে চলে এসো, খুব ঠান্ডা পড়েছে আজ। এই যে আমার স্ত্রী আর এরা হচ্ছে মেয়ে। পোস্ট কাছেই একটা হোমস্টে ক্লেম ফাইল করেছে। একদিন রেল কোম্পানির কাজ সে করছিল। মা আগুনের ধারে একটা চেয়ার টেনে বসতে দিল ভদ্রলোককে। আগুনের দিকে বাড়ানো দু হাতে একটা ব্যান্ডেজ দেখে মা জিজ্ঞাসা করলো, হাতে ব্যথা পেয়েছেন? মুচকে গেছে, বললেন মিস্টার বোস্ট। সেকে বেশ আরাম লাগছে এখন আমার। বাবার দিকে ফিরলেন। তোমার সাহায্য দরকার আমার ইংগেলস, একটা অসুবিধায় পড়েছি আমি খুব। তোমার মনে আছে এক জোড়া ঘোড়া বেচেছিলাম পিটারের কাছে? কিছু টাকা দিয়েছিল তখন, বাকি টাকা পরের বেতনের দিন দেবে বলেছিল। সেই টাকা দিচ্ছি দেব করে না তো দিল না কিছু। এখন ঘোড়া দুটো নিয়ে কেটে পড়ার তালে আছে ব্যাটা। আমি ওর কাছ থেকে ঘোড়া দুটো কেড়ে নেওয়ার চেষ্টা করতে পারি, কিন্তু ওর ছেলেও আছে ওর সঙ্গে, হাঙ্গামা করবে ওরা একসঙ্গে দুজনেই। তাই যেতে চাইছি। বিশেষ করে একটা মচকানো হাত নিয়ে আমি আর একা পারবো না। এখনো বেশ কয়েকজন আছি আমরা, বলল বাবা। সবাই গিয়ে ধরলে টাকা না দিয়ে যাবে কোথায়? ঠিক এই জন্য কিন্তু আমি আসিনি, বললেন মিস্টার বোস। বিবাদ করতে আসল চাইছি না আমি। বাবা বলল, আমি তাহলে কোন কাজে আসতে পারি তোমার? তাই চিন্তা করছি। আইন নেই এখানে, কোনো অফিসার নেই যে তার মাধ্যমে টাকা উদ্ধার করা যাবে। একটা অ্যাকাউন্টই নেই যে সাহায্যের কাছে তাদের কাছে যাব। কিন্তু এমনও তো হতে পারে যে পিট সে কথা জানে না। ওহো, বলল বাবা, তুমি চাইছো আমি কিছু একটা কাগজ তৈরি করে দিই, পরোয়ানা জাতীয় কিছু, যেটা দেখলে। ঠিক ধরেছো, একজন আছে যে সেরিফ সেজে কাগজটা নিয়ে যাবে ওদের কাছে। চকচক করছে দুজনের চোখ, স্কুল পালানোর দুষ্টু ছেলেদের মতন। জোরে হেসে উঠল বাবা, চাপড় দিল নিজের হাঁটুতে। চমৎকার, কপাল ভালো। গোটা কয়েক আইনি ফুল স্ল্যাব কাগজ রয়ে গেছে এখন আমার কাছে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি পরোয়ানা, তুমি তোমার সেরিফকে ধরে আনোগে যাও। হুড়মুড় করে তখন বেরিয়ে গেলেন মিস্টার বোস। মা আর লড়া জলদি করে খালি করে দিল টেবিল। বাবা বসে গেল বড় সড়ো একটা কাগজ নিয়ে পরোয়ানা লিখতে। এই যে খুব ভারী চালের হয়েছে, আর ঠিক সময় মতোই শেষ করতে পেরেছি দেখা যাচ্ছে। দরজায় টোকা দিয়ে আরেকজন লোককে নিয়ে ঢুকলেন মিস্টার বোস্ট। ইয়া জাম্বু একখানা ওভারকোট পরে, টুপিটা টেনে চোখ পর্যন্ত নামানো, মাফলার দিয়ে জড়ানো ঘাড় আর মুখ। এই যে সেরিফ, বলল বাবা, এই পরোয়ানাটা নিয়ে গিয়ে জারি করো অপরাধীর ওপর। ধরে নিয়ে এসো জীবিত বা মৃত ঘোড়া কিংবা টাকা, সেই সঙ্গে মামলার খরচ বাবদ মাননীয় আদালতের ফিস। সবার মিনত হা হা হাসিতে মনে হলো উড়ে যাবে ছাদটাই। লোকটার টুপি আর মাফলারের দিকে চেয়ে বাবা বলল, তোমার কপাল ভালো সেরিফ যে আজ খুব ঠান্ডা পড়েছে। ওরা দুজন এবার বেরিয়ে যেতে বাবা বলল, লোকটা যদি চিফ সার্ভেয়ার না হয় তো আমার হ্যাট খেয়ে নেব আমি, বলে দিলাম। উড়োতে চাপড় দিয়ে আবার হাসিতে ফেটে পড়ল বাবা। উফ, রাতে মিস্টার বোস্ট আর বাবার গলার শব্দে জেগে গেল লড়া। দরজায় দাঁড়িয়ে বাবাকে বলছেন, মিস্টার বোস্ট, তোমার বাতি জ্বলছে দেখে জানতে এলাম কাজ হয়েছে তোমার পরোয়ানায়। লোকটা এমনই ভয় পেয়ে গেল যে টাকা ঘোড়া সবই দিয়ে দিচ্ছিল। আইনকে ভয় করায় নিশ্চয়ই বিশেষ কোনো কারণ আছে ব্যাটার, বুঝলে? একেবারে থরহরি কম্প অবস্থা। এই যে ধরো ইংগেলস, মাননীয় আদালতের খরচও আদায় হয়ে গেছে। সার্ভেয়ার কিছুতেই ওর ফি নিল না, বলে যে আনন্দ পেয়েছে সেটাই নাকি ফির 10 গুণ হয়ে গেছে। বেশ তো, তুমি রেখে দাও ওর ভাগে, কিন্তু আমারটা আমিই নেবো, বলল বাবা। কোর্টের মান মর্যাদা উঁচু রাখতে হবে না বলো? আস্তে হাঁচার চেষ্টা করলেন মিস্টার বোস্ট, কিন্তু তার ফলে গলা দিয়ে এমনই বিচিত্র আওয়াজ হলো যে লড়া, মেরি, ক্যারি, এমনকি মা পর্যন্ত হো হো করে হেসে উঠল। বাবার হাসি আন্তরিক, মনটা খুশিতে ভরে উঠল। কিন্তু মিস্টার বোস্টের হাসি সবাইকে হাসায়, শুনলে না হেসে পারাই যায় না। হাসতে হাসতে মা বলে, এই চুপ চুপ, গ্রেস জেগে যাবে। কৌতুকটা কি নিয়ে জানতে চাইল ক্যারি। কবির গুণে মগ্ন ছিল। মিস্টার বোস্টের হাসি শুনছে কেবল। তুমি জানো না? পাল্টা প্রশ্ন করলো মেরি। তাহলে তুমি এইরকম ভাবে হাসছো কেন? মিস্টার বোসের হাসি কাতুকুতু দেয় যে, বলল ক্যারি।
সকালে নাস্তা খেতে এলেন মিস্টার বোস্ট আবার, কারণ কেউ এখন আর নেই ক্যাম্প সাইটে। সার্ভেয়ারও রওনা হয়ে গেছে সকাল ভোরে। নাস্তার ব্যবস্থা নেই কোথাও। মিস্টার বোস্টই পূর্বে শেষ যাত্রী। আইওয়া যাচ্ছেন এখন উনি বিয়ে করতে। তোমরা যদি শীতকালটা এখানে কাটাও, বলা যায় না এইলিকে নিয়ে আমিও কিন্তু এখানে চলে আসতে পারি, বললেন মিস্টার বোস্ট। বাবা মা দুজনেই তাকে স্বাগত জানালেন। মিস্টার বোস্টের ওয়াগন দূরে মিলিয়ে যেতেই একেবারে শুনশান হয়ে গেল গোটা এলাকা। ওয়াগন নিয়ে এলো বাবা ঘরের দরজায়। চলো ক্যারোলিন, আজই বাড়ি বদল করি আমরা। শেষ হলো বাই দ্য সোর্স অফ সিলভার লেকের প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি আসছি পরের পর্বটি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ তবে চলি, টাটা।